নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আমার ছাত্রছাত্রীদের সামনে আবার উপস্থিত হয়েছি। BHIC 109 এই পুস্তকটি বিষয়ে আলোচনা করব বলে, এবং এখানে লেখাই আছে ইউনিট 9, 10, 11। এই তিনটে ইউনিটের যে সারমর্ম, সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো। এর আগে BHIC 109 এর 1 থেকে 8 এই যে ইউনিটটি আলোচনা করা হয়েছিল, তার থেকে এই আইডিয়া তো আপনাদের হয়েছে যে আপনাদের এই পুস্তকে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তাতে আপনারা দেখেছেন যে সাধারণভাবে তুর্কো আফগান এবং মুঘল এই ইতিহাসই এখানে তুলে ধরা হয়েছে। এর আগে আমরা মেইনলি মুঘল ইতিহাস আলোচনা করতে গিয়েই তুর্কো আফগান যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোন পরিস্থিতিতে মুঘল যে শাসন ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, মুঘল সম্রাট বাবর তিনি ইব্রাহিম লোদিকে তিনি যে পরাজিত করে এই ভারতবর্ষে মুঘল জয় পতাকা উড্ডীন করেছিলেন, সেই বিষয়টির উপরেই কিন্তু এই আলোচনা কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু তার পাশাপাশি বাবর যে কনসেপ্ট নিয়ে, অর্থাৎ কিংশিপ বা সার্বভৌমত্বের, দেখুন একটা শাসন ব্যবস্থা পরিচালনা করতে গেলে তার মধ্যে একটা শাসনতান্ত্রিক রীতিনীতি আছে, সেখানে একটা বৃহৎ একটা শাসন যন্ত্র, তার অন্তর্গত অনেক অনেক একাধিক মিনিস্টার্স আছে, এবং প্রত্যেক মিনিস্টারের আন্ডারে এক একটি ডিপার্টমেন্ট আছে। তারা তাদের মতন করে সেই যে দায়িত্ব নিয়ে সেই ডিপার্টমেন্টগুলি পরিচালনা করেন, কিন্তু তারা কিন্তু নিজের মতন, ইন দ্য সেন্স তাদের উপরে সম্রাট যে দায়িত্ব দিতেন সেই দায়িত্বই তারা কিন্তু করতেন, তার বাইরে নিজের খুশি মতো কোনো কাজ করার অধিকার কিন্তু তাদের ছিল না। এটা কোনো দেশেই এটা থাকে না, কোনো শাসনতন্ত্রেই থাকে না যে মিনিস্টার ইচ্ছা করলে নিজের মতন করে যা খুশি করতে পারেন, এবং সেটা সম্রাটের অমতে। হ্যাঁ, সম্রাট থাকবেন, আমরা মৌর্য পিরিয়ডেও দেখেছি, আমরা গুপ্ত পিরিয়ডেও দেখেছি যে সম্রাটকে অ্যাডভাইস করার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকতো, এবং সেই মন্ত্রী পরিষদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু সম্রাট কোনো নীতি নির্ধারণ করতেন। এই সেম প্রসেসই আমরা দেখতে পাচ্ছি যে এই মুঘল পিরিয়ডেও সম্রাট ছিলেন সর্বোচ্চ, সর্বশক্তিমান। তিনি হচ্ছেন যে পিরামিডিক্যাল যে শাসনতান্ত্রিক স্ট্রাকচার, তার একেবারে টপে, যেটা আমরা পৃথিবীর যখন বিভিন্ন ইতিহাস আলোচনা করেছি সেইখানে আমরা দেখেছি। এবং তাকে সাহায্য করার জন্য কিন্তু যে মন্ত্রী পরিষদ এবং একাধিক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের মধ্যে কেউ তার ফেভারিট ছিলেন, এবং যারা বেশি ফেভারিট ছিলেন তাদেরকে তিনি অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন। এবং এই মন্ত্রীদের মধ্যে কেউ শাসনতান্ত্রিক, কেউ বিচার সংক্রান্ত, কেউ ভূমি সংক্রান্ত, কেউ সামরিক ইত্যাদি বিভিন্ন দায়িত্ব তাদের উপরে ন্যস্ত থাকতো, এবং তারা সেই মতো তাদের
কার্যনির্বাহ করতেন। সুতরাং একটা জটিল প্রক্রিয়া, শাসন ব্যবস্থা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, কিন্তু এই যে জটিল প্রক্রিয়ার উপরে একজন যিনি আছেন, যেমন আমরা বলি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি এই বিশ্ব নিয়ন্তা, তাহলে সেই সর্বশক্তিমান হচ্ছেন সম্রাট। তো সেই যে পিরামিডিক্যাল যে স্ট্রাকচার, তার যে ফার্স্ট যে স্তম্ভটা, সেই স্তম্ভটাকে তাহলে শক্তিশালী হতে হবে, কারণ সেই স্তম্ভতে যিনি বসে আছেন তিনি কিন্তু তার যে অধীনস্থ সমস্ত শাসনতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক বলুন, বিচার সংক্রান্ত বলুন, ধর্মীয় বলুন, সাংস্কৃতিক বলুন, সামাজিক সাংস্কৃতিক গোটা বিষয়টি, সামরিক সব কিছুকে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন, তার হাতেই কিন্তু সেই বলগাটা। তাহলে সেই লাগামটা যদি উইক হয়ে যায়, যদি লুজ হয়ে যায়, তবে কি হবে? যেমন একটা বাড়ি যখন পিলার, সেই পিলারটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কি হয়? গোটা বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ে, তাই তো? ঠিক এইখানে এই পিলারটা কিন্তু নিচে নেই, এই পিলারটা সবার উপরে আছে এবং তিনি তার নিচের গোটা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন। এবং এই যে সম্রাটের যে নিয়ন্ত্রান্ত্রিক যে নিয়ন্ত্রণ যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে কোথাও যদি কোনো দুর্বলতা আসে, তবে কি হবে? এই যে প্রত্যেকটা যে ফেজ গুলো, যে এক একটার সঙ্গে এক একটা দৃঢ়ভাবে আবদ্ধ পিরামিডিক্যাল যে স্ট্রাকচার, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু দৃঢ়ভাবে আবদ্ধ, সেইখানে একটা ভাঙন শুরু হবে এবং এই ভাঙনই আস্তে আস্তে সাম্রাজ্যকে একটু একটু করে ক্ষয়িষ্ণু করে তুলে পতনের মুখোমুখি নিয়ে যাবে। তো সেই কারণে এই অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থা যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ শাসন ব্যবস্থা বলতে শাসন ব্যবস্থার একেবারে শীর্ষে আছেন সম্রাট এবং সম্রাটের নিচে হচ্ছে আনুষঙ্গিক সকল যে কর্মচারী বা আধিকারিক। কিন্তু এই শাসন ব্যবস্থার যে লাগামটা যার হাতে আছে, তার তো একটা ইডিওলজি আছে, রাষ্ট্রতান্ত্রিক আদর্শ আছে, যে আদর্শটা নিয়ে তিনি গোটা পিলারটিকে, এই যে পিরামিডিক্যাল স্ট্রাকচারটিকে তিনি চালনা করছেন। সেটা স্বৈরতান্ত্রিক হতে পারে, সেটা গণতান্ত্রিক হতে পারে, অর্থাৎ জনহিতকর হতে পারে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সেই সম্রাটের উপর। সম্রাট যদি বুদ্ধিমান হন এবং তিনি যদি দূরদর্শী হন, তাহলে তিনি লং টার্ম চিন্তা করে প্রজাদের সঙ্গে তিনি তার যে সাম্রাজ্য, অর্থাৎ যে সম্রাট এবং তার রাজ পরিবারের সম্পর্কটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর যদি তিনি লং টার্ম চিন্তা না করে তিনি যদি সাময়িক একটা স্বার্থ দেখেন, তাহলে তিনি কি করবেন? তিনি প্রজাদের উপর অত্যাচার করে, তিনি লুটপাট করে, তিনি অতিরিক্ত অর্থ আদায় করে এবং সমস্ত যে সাম্রাজ্যের অভ্যন্তরে কোনো একটা তো কোনো জাতি বাস করছে না বা একটা কোনো কমিউনিটি বাস করছে না, সেইটা হিন্দু প্রধান রাষ্ট্রে, সেখানে হিন্দু রাষ্ট্রে হিন্দু প্রধানই ছিল, হিন্দুদের সংখ্যাই বেশি ছিল, কারণ ভারতবর্ষ ছিল এখানে হিন্দু স্টেট।
কিন্তু যখন থেকে বিদেশি আক্রমণ অর্থাৎ মুসলিম আক্রমণ শুরু হলো, তারপর আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের মানুষ মুসলিমদের পদানত হয়েছে। কাজেই কিন্তু তৎসত্ত্বেও আমরা কি বলছি, এই মুসলিমরা বেশিরভাগই বাইরে থেকে এসছেন, আবার কেউ বা যখন আক্রমণ হয়েছিল, মুসলমান আক্রমণ হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ এদেশে থেকে গেছে। তাহলে সেই সম্প্রদায়ের মানুষ কম, হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশি। সুতরাং এই ভারতবর্ষে যদি সাম্রাজ্যকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে হয়, তবে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভালোবেসে কাছে টেনেই তাকে কি করতে হবে, এই সাম্রাজ্যকে পরিচালনা করতে হবে। এই যে আদর্শ, এই আদর্শ দ্বারা কিন্তু মোটামুটি ভাবে আমরা সম্রাট আকবরের সময় থেকে এই আদর্শটার উপরেই কিন্তু আমরা দেখছি একটা হাইলাইট হয়েছিল। আকবরের সময় থেকে শাহজাহান পর্যন্ত জাহাঙ্গীর তার পিতার যে নীতি সেটাকে বহাল রেখেছিলেন। শাহজাহানের সময়ও কিছু না কিছু প্রবলেম এলেও অতখানি হয়তো উদারতান্ত্রিক ভাবধারা না থাকলেও এটা যে ঐতিহ্যটা বজায় ছিল। কিন্তু এর যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম আওরঙ্গজেবের সময় থেকে। উদাহরণস্বরূপ আমি জিজিয়া করের কথা বলছি। আকবর তিনি এর আগে যে জিজিয়া কর অর্থাৎ হিন্দুদের যে জিজিয়া করটা দিতে হতো, সেই জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন এবং এই কারণে কিন্তু রাজপুতদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। শুধু রাজপুত কেন, অন্যান্য বিভিন্ন যে হিন্দুরা আছে, ওভারঅল যে হিন্দুর যে সেখানে বাস করতেন, তাদের প্রতি তার একটা জনহিতকর দৃষ্টিভঙ্গি ছিল। তাহলে এই যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা কি কেবলমাত্র একটা উদারতান্ত্রিক ভাবধারা হিসাবেই দেখব, নাকি যদি নিউট্রাল ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয়, তবে আমরা কি দেখব যে এর পেছনে নিহিত রয়েছে একটা ডিপ্লোম্যাসি। সেই ডিপ্লোম্যাসির দ্বারাই অর্থাৎ ডিপ্লোম্যাটিক দূরদর্শিতা, এই তিনি বুঝেছিলেন এই ডিপ্লোম্যাটিক দূরদর্শিতা থাকার কারণেই তিনি যে হিন্দুদের যে স্তম্ভ রাজপুত, তাদের সঙ্গে তিনি মিত্রতা করেছিলেন, তাদের সঙ্গে তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিলেন। এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সটাও কিন্তু একটা সেই মুঘল পলিটিক্সের একটা বিশেষ একটা পার্ট, একটা অঙ্গ। কাজেই এইরকম অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে দিয়ে এই মুঘল সম্রাটদের কিংশিপ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রতান্ত্রিক আদর্শকে খুঁজে পাওয়া যেতে পারে। তারপরে যে মুঘল যে সম্রাট আকবর, তিনি তার রাজপুত যে বধূ অর্থাৎ যাদের রাজকন্যাদের তিনি বিয়ে করে নিয়ে এসেছিলেন, তাদেরকে তিনি অনুমতি দিয়েছিলেন যে তোমরা তোমাদের ধর্মীয় আদর্শকে তোমরা অনুসরণ করতে পারো। শুধু তাই নয়, তিনি নিজেও কিন্তু সেখানে সানন্দে পার্টিসিপেট করতে। এর ফলে কোন বার্তা যাচ্ছে? এর ফলে ইন জেনারেল এই বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে যে আমাদের সম্রাট আমাদের নিজের, আমাদের একান্ত আপন। তাহলে এই বার্তাটা যদি প্রজাদের মধ্যে যায়, তাহলে প্রজাদের মধ্যে বিদ্রোহের যে আশঙ্কা সম্রাট, যেটা বেশিরভাগ সময় সম্রাটদের থাকে,
সেই বিদ্রোহের আশঙ্কাটা কম থাকে। তাহলে এই বিষয়গুলি আমরা যখন আলোচনা যে করছি কিংশিপের মধ্যে, সেইটা কি এই ভারতবর্ষে এসে দেখা গিয়েছিল? তারা কি ভারতবর্ষে এসে এই প্ল্যানটা তৈরি করেছিলেন, তাদের এই কিংশিপের প্রজেক্ট প্ল্যানটা তৈরি করেছিলেন, নাকি তারা যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলেন? আমরা বাবর সম্পর্কে, বাবরের যে ভাবধারা, কারণ বাবরের যেটুকুন সীমিত যে সময়টা ভারতবর্ষে তিনি ছিলেন, অর্থাৎ যে তিনি পানিপথের প্রথম যুদ্ধের পর তারপরে যে সময়টা তিনি পেয়েছিলেন, খানুয়ার যুদ্ধ, গোগরার যুদ্ধ, তারপরেই কিন্তু তিনি ইহজগতে আর ছিলেন না। কাজে এইটুকুন সময়ের মধ্যে তিনি কতটুকু টাইম পেয়েছিলেন তার রাজ্যটাকে বা রাজতান্ত্রিক আদর্শকে পুনর্বিন্যাস করতে। কাজে তার ক্ষেত্রে আমরা কি দেখছি, যে তিনি দীর্ঘ সময় তিনি মধ্য এশিয়ায় তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। ফারগানাতে যখন তার নিজের রাজ্য, পৈতৃক রাজ্য থেকে তিনি উৎখাত হলেন, তারপরে তিনি সামারকান্দ জয়ের চেষ্টা করলেন, সেটাও তিনি পারলেন না। তারপরে তিনি না পেরে তিনি কাবুলের অভিমুখে তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন। এই যে গোটা পিরিয়ডটা, অর্থাৎ মানুষের একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, যে একটা মানুষ সে তার গোটা জীবনে, অর্থাৎ জীবনের বেশিটা সময় যেখানে কাটায়, তিনি কিন্তু সেই কালচারটা নিয়ে কিন্তু তিনি বড় হন, তার মনের মধ্যে কিন্তু সেটাই নার্চার করেন। এবং তিনি যখন একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যান তখন, এবং সেখানকার যে অধিপতি হন, তখন তিনি কি করবেন, তার স্বাভাবিক সত্তা কি, যে আমি যা দেখে এসেছি, আমি যা পেয়েছি, আমার যে কালচার, যে ঐতিহ্য আমি পেয়েছি আমার পূর্বপুরুষের থেকে, আমি সেটাই কিন্তু বহন করে নিয়ে নতুন জায়গায় এসেছি। এবং সেই নতুন জায়গাতে আমি যা যা করব, তার মধ্যে 100% আমি সেটাকে হয়তো ইমপ্লয়েড করব না, ইমপ্লিমেন্টেড করব না, কিন্তু তার মধ্যে 50% কিন্তু অটোমেটিক্যালি সেই আদর্শটা এসে যাবে। তাহলে বাবরের মধ্যে যে তুর্ক মঙ্গল যে ভাবধারাটা তার রক্তের মধ্যে ছিল, সেই তুর্ক মঙ্গল ভাবধারার কিন্তু মুঘল যে অ্যাডমিনিস্ট্রেটিভ আদর্শ, তাদের যে রাষ্ট্রনৈতিক আদর্শ, সেই আদর্শের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে মুঘল ইতিহাসে, তার শাসনতান্ত্রিক ইতিহাসে, তার সামাজিক, তার রাজনৈতিক, তার সাংস্কৃতিক, অর্থাৎ আর্ট, architecture, they were the patrons of art and architecture and learning. এই যে পেট্রোনাইজেশন, এইটা কিন্তু সেই তুর্ক আফগান, তুর্ক মঙ্গল যে ভাবধারা, সেই ভাবধারারই একটা ফল্গু স্রোত কিন্তু সেই মুঘলদের মধ্যে, মুঘল ইতিহাসে প্রবাহিত ছিল। যে কারণে মুঘল সম্রাটরা তারা কেবল স্থাপত্য ভাস্কর্যের অনুরাগী ছিলেন তা নয়, তাদের কোর্টে বহু বড় বড় লার্নেড পার্সন অলংকৃত করেছিলেন। সেখানে যেমন তানসেনের আকবরের রাজসভায় যেমন তানসেনের মতন যে গায়ক ছিলেন, ঠিক একইভাবে অনেক সেখানে বীরবল ছিলেন, সেখানে টোডরমাল ছিলেন, এবং একাধিক ব্যক্তিত্ব সেখানে, এবং তারা প্রত্যেকে আকবরের পেট্রোনাইজেশন পেয়েছেন।
এই একই ঐতিহ্য কিন্তু আমরা পরবর্তী সময়েও দেখেছি, যদিও এই আওরঙ্গজেবের সময় ততখানি আমরা এই ঐতিহ্যের যে কন্টিনিউইটিটা দেখতে পাচ্ছি না। আরেকটা কি, তাহলে আমরা আরেকটা জিনিস এখানে কি দেখলাম, উদারতান্ত্রিক, অর্থাৎ আমরা আফগানদের সময় কি দেখছি, একটা উলেমাদের একটা প্রভাব। আমরা যদি ফিরোজ তুগলাকের সময় দেখি, তাহলে সম্পূর্ণ উলেমাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু অপরদিকে আমরা যদি তার আগে যাই, আমরা যদি বলবনকে দেখি, এবং তারপরে যদি আমরা আলাউদ্দিন খলজিকে দেখি, তারা কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শকে কিন্তু ধর্মের সঙ্গে একাকার করে দেননি। ওই যে বললাম, এর জন্য বলিষ্ঠ ব্যক্তিত্বের দরকার, এবং ওপরের স্তম্ভটাকে, অর্থাৎ সম্রাটের যে স্তম্ভ, সেই স্তম্ভটাকে অনেক বলশালী, কেবল যেটা চেহারায় অর্থাৎ শরীরে বলবান হলেই হবে না, মানসিক ভাবে তাকে অনেক বলশালী হতে হবে। যদি তিনি বলশালী হন, তবেই তিনি উলেমাদেরকে তিনি শাসন করতে পারবেন। যে ঐতিহ্যের কিন্তু একটা কন্টিনিউইটি আমরা আকবরের মধ্যে দেখেছি। তার যে তিনি যে এই রিজিডিটি, রিলিজিয়াস রিজিডিটির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। তিনি যে দিন এ ইলাহি প্রবর্তন করেছিলেন, তাওহীদ এ ইলাহি, সম্রাটই সর্বোত্তম, এই বিষয়টি কোন সম্রাট বলার অধিকার রাখবে? কে সাহস করবে ওই উলেমাদের বিরুদ্ধে কথা বলার? আমি যদি ভীরু হই তবে তো আমি পারবো না, সেই আমি যদি কাপুরুষ হই তবে আমি পারবো না। সেই যে পৌরুষ আকবরের মধ্যে ছিল, এবং এই পৌরুষত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে যে মানসিক ভাবে যে তিনি বলিয়ান ছিলেন, সেও কিন্তু এই চেঙ্গিস আর তৈমুর, এই একটা রক্তের যে তেজ, এই রক্তের তেজটাও কিন্তু মুঘলরা সে তুর্ক মঙ্গল অর্থাৎ চেঙ্গিস তৈমুরের থেকেই বহন করে নিয়ে এসেছিল। সুতরাং আমরা এই যে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, সেইখানে আমরা একটা কথাই কি বলবো, যে এককভাবে ভারতবর্ষের মুঘল শাসনতন্ত্র বা মুঘল রাজনৈতিক আদর্শকে বিচার করলে হবে না। আমাদের দেখতে হবে যে তারা তাদের সঙ্গে কোন ভাবধারাকে তাদের রক্তের সূত্রে তারা বহন করে নিয়ে এসেছিলেন। কারণ রক্তের বন্ধন অর্থাৎ জিন, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। সেই জিনের মধ্যেই কিন্তু সাংস্কৃতিক আদর্শ, কে কতখানি অত্যাচারী হবেন, কে কতখানি সচেতন হবেন, বা কে কতখানি গণতান্ত্রিক ঔদার্যের দ্বারা তিনি গাইডেড হবেন, সেই সব কিছু কিন্তু এই যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্য, এটা কিন্তু সবকিছু, এটা কেবল ইতিহাসের কথা নয়, এটা বিজ্ঞানের কথা। এই ঐতিহ্যটা কিন্তু একটা ম্যাটার করে, এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল সম্রাটরা তারা বহু রাজ্য জয় করেছিলেন, এবং একটা বিশাল একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, যে মুঘল ছাতার তলায় সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও তারা বল্খ, বাদাখশান এবং তাদের যে বিভিন্ন পলিসি সম্পর্কে, তাদের যে আক্রমণ সম্পর্কে আলোচনা করেছি আমি আগের ক্লাসে। তার মধ্যে কিছু সাকসেসফুল হয়েছে, কিছু সাকসেসফুল হয়নি তাদের এই যে এক্সপিডিশন, কিন্তু তাদের সব সময়
যে তাদের যে একটা সামরিক অভিযান অল অ্যালং, কিন্তু এটা তাদের আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যেও কিন্তু সেই ঐতিহ্য, চেঙ্গিস তৈমুরের যে সামরিক অভিযানের যে একটা ট্রেন্ড, তার মধ্যে কিন্তু কখনো শান্তিপূর্ণভাবে কিন্তু রাজত্ব করেননি। কারণ শান্তিপূর্ণভাবে যদি আমি এক জায়গায় বসে থেকে রাজত্ব করি, তবে তো আমার রাজ্যের লিমিটটাই বাড়বে না। আমি কি করে রাজ্য থেকে একটা সাম্রাজ্য তৈরি করব? অর্থাৎ এই সাম্রাজ্য প্রতিষ্ঠার দৃষ্টিভঙ্গি, এই যে বৃহত্তর বিষয়টি, এটাও তারা বহন করে নিয়েছিলেন। এবং এই কারণে সামরিক বিষয়টিকে তারা জোর দিয়েছিলেন। এই সামরিক বিষয়টিকে আকবরের সময় থেকে যে ক্যাটাগরিক্যালি যে সামরিক যে আধিকারিকদের কিভাবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছিল, তার জন্য তৈরি হয়েছিল মনসবদারি ব্যবস্থা। এবং এই মনসবদারির সঙ্গে রিলেটেড জায়গিরদারি ব্যবস্থা। জায়গির অর্থাৎ জমি, এক একটা জায়গির, এক একটা জমি, এক একটা আধিকারিক, এক একজন আধিকারিককে দিয়ে দেওয়া হচ্ছে। বিনিময়ে সেই আধিকারিক রাজাকে বা সম্রাটকে তিনি তাকে সামরিক সেবা দান করছেন। এবং সেই ভূমির যে কর, সেই ভূমির কর থেকে কতখানি সম্রাট পাবেন, কতখানি তারা পাবেন, এই যে একটা জটিল প্রসেস, সেই বিষয়টি আলোচিত হয়েছে ইউনিট 11। তো মোটামুটি ভাবে এই হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার আমি মূল বক্তব্যে ঢুকছি। আশা করি যে ইন্ট্রোডাকশনটা দিলাম তা থেকে এই 3টে ইউনিটের বিষয়বস্তু আপনাদের সামনে কিছুটা হলেও পরিষ্কার স্বচ্ছ হয়েছে। তাহলে এখানে কি বলছে? আলোচনার মূল বিষয় মুঘলদের শাসন পরিচালনার ক্ষেত্রে নিহিত রাজনৈতিক চিন্তা চেতনা, অর্থাৎ সেই রাজনৈতিক আদর্শগত ঐতিহ্য যেটা তারা বহন করে নিয়ে এসেছেন। কোন দৃষ্টিতে আমি আমার প্রজাদের দেখব, আমি কিভাবে আমার শাসন পরিচালনা করব, এটাকেই বলা হয় রাজনৈতিক চিন্তা চেতনা। এবং তুর্ক মঙ্গল ঐতিহ্যের উত্তরাধিকারকে তারা বহন করে নিয়ে এসেছিলেন। এবং আমরা জানি যে এই মুঘলরা একদিকে তারা চেঙ্গিস খাঁর বংশধর ছিলেন, অপরদিকে তৈমুর লঙ্গের বংশধর ছিলেন উত্তরাধিকার সূত্রে। তাহলে দুটো ব্লাড মিক্স হয়ে গেছে, সেই জন্যে তুর্ক মঙ্গল ঐতিহ্য যে একটা ঐতিহ্যগত আদর্শ, সেটাই তারা উত্তরাধিকার সূত্রে বহন করে নিয়ে এসছেন। এবং তার ইমপ্লিমেন্টেশন আমরা ভারতবর্ষের তাদের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমরা পেয়েছি। মুঘল সম্রাট বাবর তার সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্য এবং পারসিক ও তুর্ক মঙ্গল ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছিলেন। একটু আগেই আমি বললাম যে অনেক স্ট্রাগল করেছিলেন তিনি তার সেন্ট্রাল এশিয়াতে, কিন্তু সেখানে তিনি সাকসেসফুল না হয়ে তিনি প্রাচ্যের দিকে চলে আসেন। এবং ভারতে যখন তিনি সাকসেসফুল হন, স্বাভাবিকভাবে সে পারসিক এবং তুর্ক মঙ্গল ঐতিহ্য তার প্রত্যেকটা আদর্শের মধ্যে, কর্মের মধ্যে পরিস্ফুট হয়েছিল। এবং তিনি তার যে কনসেপ্টটা, কিংশিপের যে কনসেপ্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় এবং পারসিক ও তুর্ক মঙ্গল ঐতিহ্যের মধ্যে একটা সংমিশ্রণ হচ্ছে। আর মুঘল সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, সেটাকে একটু আগে আমি বললাম, কেবল ভারতকে বিচার করলে হবে না, তার মধ্য এশিয়ার যে প্রেক্ষাপট, অর্থাৎ যেখান থেকে অরিজিনালি মুঘলরা এসেছিলেন, বাবর যেখান থেকে বাবরের আগমন ঘটেছিল, সেই পিরিয়ডটাকেও কিন্তু আলোচনা করতে হবে। না হলে
আমরা যেটা জানবো আমাদের আইডিয়াটা হাফ হার্টেড হবে। তুর্ক মঙ্গল ভাবধারা যেটা আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টেড হয়েছে প্রশাসনিক, সামরিক এবং তাদের সাংস্কৃতিক, ধর্মীয় প্রত্যেকটা পদক্ষেপে, সেইটা কিন্তু আমরা কি দেখছি, প্রত্যেকটা স্ফিয়ারকে কিন্তু সেটা প্রভাবিত করেছিল। সামরিক, প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা ফেজ, প্রত্যেকটা স্ফিয়ার কিন্তু এই ভাবধারা। ন্যাচারালি উনি কেবলমাত্র সামরিকটার উপর প্রভাব দেবেন, সাংস্কৃতিক দেবেন না, তা তো হয় না। তার যে ভেতরে যে একটা ইনবিল্ট একটা রয়েছে, তার মধ্যে যে সেই তুর্ক মঙ্গল রক্ত ধারা হয়েছে ঐতিহ্যে, সেইটার দ্বারাই তো তিনি পরিচালিত হচ্ছেন সেই মানুষটি। কাজে তার যে নজরটা যেটা থাকবে সেটা তো সব জায়গায় সমান থাকবে ন্যাচারালি। এবং ইরান ও মধ্য এশিয়ার প্রশাসনিক যে নীতি, সেটাও তিনি এখানে তার প্রভাবও এখানে করেছিল। এই যে সায়ুরঘল বা রাজস্ব সংক্রান্ত, অর্থাৎ এই যে জমি, এই যে আমরা পরে যে ইউনিট গুলোতে পড়ছে, যে জমি সংক্রান্ত বিষয়, অর্থাৎ খালিশা জমি যেটা সম্রাটের নিজস্ব জমি, এবং কিছু জমি তিনি দিয়ে দিতেন। সেই যে তাহলে খাস জমি যেটা, সেই খাস জমি থেকেও কর আদায় হতো, সেই রাজস্ব আদায় হতো। এবং কিছু জমি যেগুলো উনি দিয়ে দিতেন, সে কোনো শর্ত সাপেক্ষে হোক বা বিনা নিঃশর্তে হোক, সেইখানে আমরা দেখতে পাচ্ছি কি সেখান থেকেও অনেক সময় কিছু কর সংগৃহীত হতো। আবার কিছু জমি তিনি দান করতেন, সেগুলো কর মুক্ত জমি হতো। তাহলে এই যে এমন জমি যেখান থেকে রাজস্ব আমদানি হয়, এই আদর্শটা কোথা থেকে পেয়েছিলেন মুঘলরা? ইরান ও মধ্য এশিয়া থেকে। সেখানে এই আদর্শটা বা এই ঐতিহ্যকে বলা হয় সায়ুরঘল। এই সায়ুরঘল আদর্শই কিন্তু তারা ভারতবর্ষে তারা ইমপ্লিমেন্ট করেছিলেন। অর্থাৎ জমি থেকে যে রাজস্ব উঠবে, সেই রাজস্ব রাজকোষে জমা হবে, সেখান থেকে জনহিতকর নানান কার্য হবে। এবং এই জাতীয় ভূমির অধিকারীগণ, এই জাতীয় ভূমি মানে যারা, যে সকল ব্যক্তি তারা করমুক্ত ভূমিকে যারা এনজয় করতেন, যারা সম্রাটের থেকে এমন ভূমি পেতেন অনুদান স্বরূপ যেখানে তাদের কর দিতে হতো না, তাদের একটা বেনিফিট কি ছিল? তারা প্রশাসনিক এবং বিচার সংক্রান্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত ছিলেন। অর্থাৎ কথায় কথায় কিন্তু সরকার বা সম্রাট বা তার আধিকারিকরা তাদের বিষয়ে কথা বলতে পারতেন না বা ইন্টারফেয়ার করতে পারতেন না। এই জাতীয় ব্যবস্থা যখন ছিল মধ্য এশিয়াতে প্রথম দিকে, তো সেই ব্যবস্থাটার পরিবর্তন হলো কিছু। পরিবর্তন হয়ে আমরা কি দেখছি, যে অপর দু প্রকার করমুক্ত জনিত ব্যবস্থার প্রবর্তন হলো। এই দুটো কি না, তায়ুল ও তারখানি। এটিও হচ্ছে সেই করমুক্ত জমি সংক্রান্ত ব্যবস্থা। এই শেষ যে ব্যবস্থা অর্থাৎ তারখানিতে, সেখানে কেবল করের ছাড়ই মিলত তা নয়, সামরিক সেবা দানের বিনিময়ে আরো বিবিধ সুযোগ সুবিধাও ভূমির অধিকারী লাভ করতেন। তাহলে এখানে একটা কিন্তু নোট করার বিষয় আছে। তাহলে করের ছাড় পাচ্ছেন, কিন্তু একটা ছোট্ট একটা শর্ত রয়েছে। অর্থাৎ আপনি যদি সামরিক সেবা দান করেন, তবে আপনি আরো অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। অর্থাৎ একেবারে নিঃশর্ত নয়,
সামরিক সেবাদানের বিনিময়ে আরো বিবিধ সুযোগ সুবিধা সেই ভূমির অধিকারী লাভ করতেন। তার ফলে কি হচ্ছে, এই যে বেশ কিছু জমিকে এইরকম কর মুক্ত জমির মধ্যে ফেলে দেওয়া হলো, তাতে কি হচ্ছে, রাজকোষের অর্থ তো কিছুটা হলেও কম আমদানি হচ্ছে, সরবরাহ কম হচ্ছে, এতে রাজকোষের তো একটু ক্ষতি হচ্ছে। কিন্তু আরেকটা যে বৃহত্তর যে বিষয়টি সেটা দেখার, এটাও হচ্ছে সেই কিংশিপের অধীনে যে সামাজিক পরিচিতি, অর্থাৎ শাসকের জনপ্রিয়তা সমাজে বৃহত্তর ক্ষেত্রে অনেক বর্ধিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা লাভ করা, অর্থাৎ বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, এবং এইরকম ভাবে যে উত্তরাধিকার সূত্রে প্রিন্সরা বা শাহজাদারা তারা যে উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা লাভ করছেন, এটার মধ্যেও কিন্তু আমরা একটা সেন্ট্রাল এশিয়ান ঐতিহ্য ধারক এবং বহন দেখতে পাচ্ছি। কি, চেঙ্গিস তৈমুরের ঐতিহ্যেরই একটি অঙ্গ। সাফাভিদদের শাসনাধীনে ব্যবস্থার কিছুটা পরিবর্তন হয়েছিল। আর আরেকটি বিষয় ধর্মীয় দৃষ্টিভঙ্গি। এখানে একটা জিনিস দেখার যে এটা কিন্তু মুঘলদের সম্পূর্ণ একটা নিজস্ব উদ্ভাবনী বিষয় ছিল, কারণ এটা আফগান পিরিয়ডেও বলেছি যথেষ্ট উলেমাদের কর্তৃত্ব ছিল। খালি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা মুঘলদের যদি বিচার করি তাহলে আমরা দেখব তারা উলেমাদের অন্ধ অনুগামী ছিলেন না। এবং আমরা যে আওরঙ্গজেবকে বলছি তিনি জিজিয়া কর ইম্পোজ করেছিলেন, তিনি অত্যন্ত ধর্মীয় ক্ষেত্রে রিজিড ছিলেন, কিন্তু অনেক ঐতিহাসিক তারা যখন নতুন দৃষ্টিভঙ্গি থেকে আওরঙ্গজেবকে দেখেছেন, এটা আমি আগে একবার বলেছিলাম সম্ভবত, যে কিছু কিছু তিনি কিন্তু সিংহাসনে বসেই কিন্তু জিজিয়াকে মানে ইম্পোজ করেননি। বেশ কিছুদিন পর তিনি যখন দেখলেন যে কিছু হিন্দুরা তারা তার রেসিস্ট করছে, তখন তিনি বিরক্ত হয়ে তিনি তার এইভাবে হিন্দুদের উপরে জিজিয়া করকে ইম্পোজ করলেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই যে সাম্রাজ্য বা মুঘল সম্রাটদের আমরা দেখছি যে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা মিনিস্টারদের সঙ্গে একটা বিষয় ছিল, রাজ দরবারে সমস্ত মিনিস্টাররা থাকতেন, কিন্তু সম্রাট যা বলতেন সেটাই কিন্তু সর্বোচ্চ ছিল, সম্রাটের কথার উপরে কিন্তু কেউ কথা বলতে পারত না। এই যে রাষ্ট্রীয় ব্যবস্থার যে একটা সর্বোত্তম বিষয় বা কেন্দ্রীভূত ব্যবস্থা, এটা নাদির শাহের সময়ও কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং আরেকটি বিষয় যেটা মুঘলরা আঞ্চলিক কেন্দ্রীকরণের ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ রিজিওনাল সেন্ট্রালাইজেশন, সে তার ক্ষেত্রে তারা অটোম্যানদের যে একটা প্রভাব আমরা তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে দেখতে পাচ্ছি। এই যে মুঘলদের মধ্যে আমরা তাহলে কি দেখলাম, মঙ্গল ঐতিহ্যের একটা গভীর প্রভাব রয়েছে, তার মধ্যে শাসন পরিচালনার কতিপয় নীতি, যেগুলি এই নীতিগুলি তুরাহ বা ইয়াশ নামে পরিচিত। আরেকটি বিষয় হচ্ছে সম্রাট হচ্ছে সর্বোত্তম এবং তিনি ঈশ্বরের সঙ্গে তাকে তুলনা করা যায়। এই যে ডিভাইন একটা ইডিওলজি, এইটা তৈমুরের সার্বভৌমত্বের সঙ্গে তুলনা করা চলে। তৈমুর নাম কি করেছিলেন, তিনিও কিন্তু এই ঐশ্বরিক ভাবমূর্তি নিয়েছিলেন এবং চেঙ্গিসের পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং গুরগান উপাধি তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ জামাতা। এছাড়া এই যে অ্যাপেনেজ বা উত্তরাধিকার সূত্রে যে শাসন ক্ষমতা লাভ, গুরগান, এই উপাধিগুলি তারা অব্যাহত রেখেছিলেন। আর
তৈমুরের বংশের সঙ্গে নকশবন্দি সুফিদের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ যেটা ছিল, তার প্রভাব বাবরের ধর্মীয় চিন্তার উপরে পড়েছিল। জাহাঙ্গীরকেও কিন্তু দ্বিতীয় তৈমুর আখ্যা দেওয়া হয়, অর্থাৎ তৈমুরের প্রভাব জাহাঙ্গীরের মধ্যে দেখা যায়। শাহজাহানের মুদ্রায় যে সাহিব কিরণ শানি উপাধি লক্ষিত হয়, সেটা তৈমুরের উপাধিও বটে। অর্থাৎ এই যে আমরা দেখছি পরম্পরায় এই তৈমুরের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সার্বভৌমত্বের অপর দুইটি নীতি, যথা ফার-ই-জাদি ও তৌহিদ-ই-ইলাহি, সেটাও কিন্তু তুর্ক মঙ্গোল ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ সম্রাট সর্বোত্তম, তাকে ডিঙিয়ে তাকে নাকচ করে তুমি কিছুই কোনো পদক্ষেপ নিতে পারবে না। ইনসানি কামিল বা সম্রাট হচ্ছেন সর্বাধিক যোগ্য ব্যক্তি, এই শব্দটির মধ্যেও কিন্তু সর্বময় কর্তৃত্বের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন দেশীয় রাজবংশের সঙ্গে যে বৈবাহিক চুক্তি করা, রাজ দরবারের মর্যাদা বৃদ্ধি, একটা নিজস্ব একটা স্বাতন্ত্র্য, সম্রাটের স্বাতন্ত্র্য বজায় রাখা, প্রজাদের সঙ্গে সম্পর্ক, এই যে ঝাড়খা, সকালবেলা সম্রাট যে প্রজাদেরকে দর্শন দিতেন, এই যে ঝাড়খা, তাতে প্রজাদের সঙ্গে সম্রাটের একটা সুন্দর একটা যোগাযোগ স্থাপিত হতো। এইগুলো কিন্তু সেই কিংশিপের একটা ঐতিহ্য। আকবরের সিংহাসনে আরোহণের পর মুঘল রাজতন্ত্রের আদর্শ স্পষ্টভাবে রূপ পরিগ্রহ করে। হুমায়ুনের ন্যায় আকবরও কিন্তু ওই একক, আমি সর্বোত্তম, এবং তার রাজতন্ত্রেও কিন্তু পারসিক ও প্রাক ইসলামীয় ভাবধারার প্রভাব দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন ইসলাম আসেনি, যখন ভারতবর্ষের যে বিভিন্ন যে ঐতিহ্য, দেশীয় ঐতিহ্য, তার প্রভাবও কিন্তু তার মধ্যে শাসন কার্যে রয়েছে। আর ওই যে আমি আগেই বললাম, মঙ্গলদের উৎসাহ উদ্দীপনা, তুর্কির সাহস, দক্ষতার সমন্বয় বাবরের রাজতান্ত্রিক আদর্শে হয়েছিল, এবং মুঘল প্রশাসন ছিল কেন্দ্রীভূত স্বৈরাচার, কেন্দ্রে বাদশাহ ছিলেন সমস্ত ক্ষমতার অধীশ্বর। ওয়াকিল ছিল গুরুত্বপূর্ণ পদ, যেমন বৈরাম খান, আকবরের কৈশোরে বৈরাম খান ছিলেন ওয়াকিল, এবং প্রথম স্তরের চারজন মন্ত্রীদের মধ্যে ওয়াকিল বা উজির, দেওয়ান, মীর বখশি প্রধান সদর ছিলেন। এরা ছিলেন যথাক্রমে প্রধানমন্ত্রী, অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত ব্যক্তি, ধর্ম সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট। অন্যান্যদের মধ্যে ছিলেন মুতাসির, যারা ধর্মীয় ও ধর্ম বিমুক্ত বিষয় তত্ত্বাবধান করতেন। এর মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন তো? সেই অশোকের সময় ধর্ম মহামাত্রের কথা মনে পড়ছে, যারা কেবলমাত্র ধর্মীয় বিষয়টা দেখতো না, ধর্মীয় মানে ধর্মরহিত, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে বিষয়গুলো কিন্তু তারা তদারক করতেন। এছাড়া ছিলেন খানি খানান, দারোগাই ডাকচৌকি, মুস্তাফি বা হিসাব রক্ষক, মীর আর্জ বা বাদশাকে প্রদত্ত আবেদনপত্র দেখা, মীর মঞ্জিল, তার কাজ ছিল সরকারি গৃহের তদারক করা, ওয়াকিনাভিস, যিনি সংবাদ লেখক ছিলেন, কুফিয়ানাভিস, গোপন পত্র প্রেরণ করতেন, হরকরা, যিনি গুপ্ত সংবাদ সংগ্রহ করতেন, ইত্যাদি। সমগ্র সাম্রাজ্যকে মানে একাধিক সুবা বা প্রদেশ, সরকার, পরগনা এবং গ্রামে বিভক্ত করা হতো। আকবরের রাজত্বের শেষ ভাগে বলা হয় 15টি সুবায় বিভক্ত ছিল। লাহোর, মুলতান, দিল্লি, আগ্রা, বাংলা, বিহার, এরকম অনেক এরকম সুবা ছিল। সুবার সামরিক ও প্রশাসনিক দায়িত্ব সুবাদারের উপর থাকতো। এছাড়া অন্যান্য কর্মচারী ছিলেন আমল গুজার, কাজী, কোতোয়াল, মীর বাহার। সরকার ও পরগনার প্রধান প্রশাসনিক কর্তা ছিলেন ফৌজদার ও শিকদার। গ্রাম পঞ্চায়েত বা গ্রামের দায়িত্ব ছিল পঞ্চায়েতের উপর, এবং পঞ্চায়েত নামক গ্রাম সভা নামটাই ছিল পঞ্চায়েত, এটি একটি গ্রাম সভা ছিল, এর দায়িত্ব ছিল
গ্রামের বিষয় তদারক করা। মুতাসাদ্দি নামক এক ধরনের কর্মচারী ছিল। সুবাদার শহরের এবং মুতাসাদ্দি বন্দর শহরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মুঘলদের কতগুলো চেকপোস্ট ছিল ফ্রন্টিয়ারে, যার দায়িত্ব, সেখানে এক একটা দুর্গ ছিল, কিল্লাদার থাকতেন, তার দায়িত্ব ছিল তার উপরে। এছাড়া ওরকম কোনো বিষয় ছিল না যে কেবলমাত্র সামরিক বিভাগের লোকেরাই যুদ্ধে যাবে, তা নয়, যে কোনো কর্মচারীকে যে কোনো কাজ করতে হতো। যেমন আবুল ফাজলকে যুদ্ধযাত্রা করতে হয়েছিল যখন খানদেশের যুদ্ধ হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে মুঘল আমলের প্রশাসনিক পদবিন্যাসের তালিকায় মনসবদার একটা গুরুত্বপূর্ণ পোস্ট। এই মনসবদার শব্দটির উদ্ভব কিন্তু মধ্য এশিয়ায়। প্রত্যেক মনসবদার তিনি সম্রাটের উপর দায়িত্বশীল ছিলেন, অর্থাৎ তাকে জবাবদিহি করতে হতো সম্রাটের কাছে। সম্রাট তার ইচ্ছা অনুসারে মনসব, অনেক ভালো মনসব, খারাপ মনসব, যেগুলো অত্যন্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা বা 10,000, 5,000, এই যে কাকে কাকে তিনি 5,000 দেবেন, কাকে 10,000 দেবেন, এই সব কিছু নির্ভর করত সম্রাটের উপর। তার ইচ্ছা অনুসারেই কিন্তু এই মনসবগুলো বিতরণ করা হতো। আর এই যে মনসব যে ব্যবস্থা, এটা কেবলমাত্র সামরিক মর্যাদা সংক্রান্ত একটা পোস্ট তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেসামরিক দায়িত্ব পালনও এর মধ্যে যুক্ত ছিল। সর্বনিম্ন মনসবদারের অধীনে 10 জন, সর্বোচ্চ মনসবদারের অধীনে 5,000 সৈন্য থাকতো। একজন মনসবদারকে আবার জাট ও সাওয়ার, এই দুটো ভাগে ভাগ করা হতো। এই জাটটা কি ব্যক্তিগত পদমর্যাদার সূচক, আর সাওয়ারটা কি, অর্থাৎ তিনি কতগুলি সৈন্য বাহিনীর তার অধীনে রয়েছে, সেই যে নাম্বারটা, সেই হেডসটা, তার কাছে 100 আছে না 200 আছে না 5,000 আছে, তার দ্বারা কিন্তু সাওয়ার এই পদমর্যাদাটা চিহ্নিত হতো। প্রতিটি সৈনিকের অধীনস্থ ঘোড়ার সংখ্যা অনুসারেও আবার তাকে কয়েকটি ভাগে ভাগ করা হতো। যেমন 3টি ঘোড়ার অধিকারী যে ব্যক্তি তাকে সিয়াসপা, 2টি ঘোড়ার অধিকারীকে দুয়াসপা, 1টি ঘোড়ার অধিকারীকে ইয়াকাসপা, আর 2 জন সৈনিক যদি একটা ঘোড়াকে শেয়ার করতেন তাকে নিমাসপা বলা হতো। কিন্তু একটা বিষয়, একজন মনসবদার, এই যে মনসবদারি কিন্তু হেরিডিটারি ছিল না, যে মনসবদার মারা গেলে তার ছেলে, না, এভাবে কখনো হতো না। তিনি কর্মরত অবস্থায় হয়তো মারা গেলেন, তখন তার মনসব এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সব সম্রাটের কাছে চলে যেত। এর ফলে কি হতো, একটা ভালো প্লাস মাইনাস দুটো দিকে আছে, এবং তারা সব কিছু তাদের জীবদ্দশায় খরচা করে ফেলতেন, এবং তার ফলে কি হচ্ছে, ধারাবাহিক ও স্বনির্ভর অভিজাত শ্রেণী গড়ে ওঠেনি। কারণ আমি তো থাকবো না, কাজে কি দরকার আমার এত কিছু করে, এই ধরনের একটা। আর জায়গির শব্দের অর্থ দখল বা কোনো স্থানে অবস্থান। আকবরের সময় থেকে প্রথম এটা শোনা যায়, ফার্সি শব্দ জায়গির। জায়গির ব্যবস্থাও বংশানুক্রমিক ছিল না, এবং বাবরের ভূমি বন্দোবস্তটা, এটা কিন্তু জায়গির ব্যবস্থা না, ওয়াজি আলুফ নামে পরিচিত ছিল। এই জায়গিরের ক্ষেত্রেও কিন্তু সম্রাটই সর্বোচ্চ ছিলেন। সাম্রাজ্যের জমি থেকে প্রাপ্ত রাজস্বের বন্টন, এটা সম্রাটের ইচ্ছাধীন ছিল। এবং এই যে অর্থাৎ জমি থেকে যে রাজস্ব বন্টিত হচ্ছে, এবং এই যে জমি দেওয়া হচ্ছে, যেই জমি থেকে রাজস্ব আসছে, সেই জমিটি শর্ত সাপেক্ষে তিনি যখন তার মনোনীত ব্যক্তিদের অর্থাৎ ফেভারিটদের দিচ্ছেন, তখন সেই জমিটিকে জায়গির বলা হচ্ছে। আবার কিছু কিছু জমি একেবারে জায়গিরের জন্যই বন্দোবস্ত করা থাকতো, তাকে পাই বাকি বলা হতো। জায়গির প্রাপকদের মধ্যে অধিকাংশই ছিল সরকারি আধিকারিক, এবং যারা সরকারের কাজ করতেন
তাদেরকে খুশি হয়ে সম্রাট একটা জমি বা জায়গা দিয়ে দিতেন এবং অনেক সময় নগদ অর্থ দিতেন, অনেক সময় নগদের পরিবর্তে তাকে জায়গা দিয়ে দেওয়া হতো। এবং এরা এদের কিন্তু কোষাগার থেকে এদের নগদ বেতন হতো। কোষাগার থেকে যখন নগদ বেতন না হতো তখন বেতনের সম পরিমাণ ভূমি রাজস্ব আদায়ের জন্য সেই ব্যক্তিকে দেওয়া হতো জায়গির হিসাবে। যে তোমাকে তোমার বেতনের, মনে করো কারোর বেতন হচ্ছে 5,000 টাকা, তোমাকে আমি বেতন দিলাম না, সে বেতনের সম পরিমাণ ভূমি আমি আপনাকে আমি দিলাম এবং সেই পরিমাণ থেকে রাজস্ব আপনি আদায় করবেন। একে বলা হচ্ছে তনখা জায়গি। আবার কোনো ব্যক্তিকে বিশেষ পদে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে জায়গি দেওয়া হতো, তার মধ্যে কিছু শর্ত আরোপিত থাকতো। এই শর্ত সাপেক্ষে জায়গিকে মসরত জায়গি বলা হচ্ছে। আবার কোনো কোনো জায়গির আবার বিদ্বান ব্যক্তিদের বা ধর্মপ্রাণ ব্যক্তিদের সম্রাট দান করতেন, অনুদান জমি, সেটাকে বলা হতো ইনাম জায়গি। কিছু স্থানীয় জমিদার মুঘলদের কাছে চাকরির সুবাদে পুরুষানুক্রমে ভূমি মানে জমি ভোগ দখলের অধিকার পেতেন। এগুলো আবার উত্তরাধিকার সূত্রে। একে বলা হচ্ছে ওয়াতান জায়গি। জায়গিরও ছিল হস্তান্তরযোগ্য। আচ্ছা, ওই রকমই যে একজনের অবর্তমানে সেই জায়গির অন্যকে দিয়ে দেওয়া হতো, বা সম্রাটের সঙ্গে তার মনোমালিন্য হলে জায়গির দিয়ে দেওয়া হতো তার কাছ থেকে কেড়ে নিয়ে। জায়গিরকেও 3 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে বিদ্রোহ প্রবণ জায়গির, যেখানে সব সময় লোকেরা, সব সময় প্রজারা বিদ্রোহ করছে। ওসাত বা মাঝামাঝি, যেখানে মোটামুটি মাঝামাঝি শান্তি বজায় রয়েছে। আরেকটা হচ্ছে রায়তি বা রাজস্ব প্রদানকারী জায়গির, অর্থাৎ যেসব জায়গির থেকে সম্রাট রাজস্ব পাবেন। এই জায়গিরদার আবার প্রতিনিধি নিয়োগ করতেন ওই যে রাজস্ব আদায়ের জন্য। তারা ছিলেন মিডিয়েটর, এদেরকে গোমস্তা, আমির, শিকদার বলা হতো। কৃষকদের থেকে এদের মাধ্যমেই কিন্তু সরকার নির্ধারিত রাজস্ব সংগ্রহ করা হতো। আর অন্যান্য যে রাজস্ব সংগ্রাহকদের মধ্যে ছিলেন কারকুন, ফতোদার, ক্রৌরি প্রমুখ। ছোট বড় অনেক জায়গিরদার আবার কি করতেন, দূরবর্তী স্থানের যে জায়গির, তারা হয়তো অত দূরে যেতে পারছেন না, সেই জায়গির থেকে রাজস্ব সংগ্রহের দায়িত্ব আবার তৃতীয় একজন ব্যক্তিকে দিতেন। সেইটা এই যে অর্থাৎ থার্ড পার্টি হয়ে গেল। একে অর্থাৎ সম্রাটের মাঝখানে, যেটা সম্রাটের সঙ্গে জায়গিরদারের একটা সেটেলমেন্ট, জায়গিরদার আবার অন্য আরেক ব্যক্তির সঙ্গে সেটেল করলেন, এটাকে বলা হচ্ছে ইজারা ব্যবস্থা, আর সেই ব্যক্তিকে বলা হচ্ছে ইজারাদার। আর এই জায়গিরদারদের নিয়ন্ত্রণ করার জন্য সম্রাট প্রতিটি পরগনায় আবার কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ করতেন। এদেরকে বলা হয় কানুনগো, চৌধুরী প্রমুখ। দক্ষিণ ভারতে এই কানুনগোরা দেশমুখ নামে পরিচিত ছিলেন। জায়গিরের আবার এই যে এত সারা এই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে জায়গিরগুলি ছিল, তার তো আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, তার খবরাখবর সম্রাটের কাছে যেতে হবে। কাজে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সম্রাটরা ফৌজদারদের নিয়োগ করতেন। এছাড়া ছিল ওয়াকিনবি, সিয়া, নিনবিস প্রমুখ গুপ্তচর। গুপ্তচররা টাইম টু টাইম সম্রাটের কাছে নানান খবর এনে দিতেন, যে কোনো জায়গিরদার তার বিরুদ্ধে বিদ্রোহ করছে কিনা, কোনো ষড়যন্ত্র করছে কিনা, কোনো মানসবদার তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, তার বিরুদ্ধে প্রজারা কোনো বিদ্রোহ পরিকল্পনা করছে কিনা, সমস্ত খবর দেওয়া হতো। সম্রাট কর্তৃক নিযুক্ত ছিলেন কাজী, সেই কাজী তিনি পরগনার বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। তাহলে এবার এসে গেলাম আমরা মূল্যায়ন পর্যায়ে।
আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি আলোচনা করলাম তার একটা মূল্যায়ন আমাদের করা দরকার, যে প্রত্যেক ক্লাসে আমরা একটা ইন্ট্রোডাকশন একটা আমরা বলি এবং সেটা একটা ফেজ থাকে, তারপরে যে ভেতরের আলোচনা আর তার মূল্যায়ন, পরিপূর্ণ যে মূল্যায়ন। তাহলে আমরা যদি মুঘল কনসেপ্ট অফ কিংশিপ এটা যদি দেখি, কিংবা তার শাসন প্রক্রিয়া বা তার মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা দেখি, যে গোটা সামগ্রিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য, অ্যাক্সিলারেশনের জন্য একজন বলিষ্ঠ সম্রাটের প্রয়োজন। এবং যে ঐতিহ্য তারা তুর্ক মঙ্গল বা পারসিক ও তুর্ক মঙ্গল যে ঐতিহ্য বা ভাবধারা তারা ভারতের মাটিতে তাদের কর্মধারার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কর্মধারার মধ্যে আমরা কি দেখছি, যে মুঘল সম্রাটদের যে ঐতিহ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা প্রশাসনিক ঐতিহ্য আছে, তাদের সাম্রাজ্যবাদী ঐতিহ্য আছে, তাদের ধর্মীয় ঐতিহ্য আছে, এবং সেখানে সুফিদের একটা প্রভাব আছে, ভক্তি যে প্রভাব আছে, এবং আকবরের উপরে কিন্তু ভক্তিবাদেরও একটা প্রভাব আমরা দেখেছি। এবং কেউ কেউ বলেন যে মীরাবাইয়ের সঙ্গে ছদ্মবেশী সম্রাট আকবর দর্শন করতে গেছিলেন, এবং হিন্দুদের এবং অনেকের মতে এই যে জ্বালামুখী টেম্পল, সেই জ্বালামুখী টেম্পলে মন্দিরেও কিন্তু সম্রাট আকবর তিনি পদক্ষেপ রেখেছিলেন। এবং আমরা যদি পাশাপাশি আবার আমি সুফি ঘরানা দেখি, আমরা যদি আজমির শরীফের কথা বলি, তাহলে আমরা কি বলবো, কি দেখতে পাচ্ছি, যে অদ্ভুত ভাবে যে তার যে কনসেপ্টের মধ্যে ইসলাম এবং হিন্দু দর্শনের একটা মেলবন্ধন ঘটেছিল, তার সঙ্গে এর মধ্যে তো অবশ্যই কিছুটা তুর্ক মঙ্গল ভাবধারা নিহিত রয়েছেই, তার যে ব্যক্তিত্ব, তার যে উদ্দীপনা, মুঘলদের যে উদ্দীপনা সেটা তো নিঃসন্দেহে রয়েছে। তো যতদিন পর্যন্ত সম্রাটরা শক্তিশালী ছিলেন ততদিন এই ব্যবস্থা ভালোভাবে চলেছে, কিন্তু যখন মারাঠা যুদ্ধ করতে গিয়ে আওরঙ্গজেব যখন দীর্ঘদিন তিনি দিল্লি থেকে তার কেন্দ্র থেকে তিনি যখন দূরে সরে গেলেন, তখনই কিন্তু ধীরে ধীরে স্তম্ভটা লুজ হতে শুরু করলো, এবং সেখানে জায়গিরদার এবং মনসবদারদের সবার মধ্যে একটা, যার জন্য একটা কোয়েশ্চেন আসে, জায়গিরদারি ক্রাইসিস কি মুঘল পতনের জন্য একটা কারণ? অর্থাৎ এই যে আধিকারিক, একটু আগে আমি বললাম কি, যে প্রত্যেকেই কিন্তু সরকারি আধিকারিক, এদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত ভালো জায়গিরটা পাবেন, এবং সেটা নিয়ে প্রতিযোগিতার কারণে তারা অত্যন্ত উচ্চাভিলাষী হলেন, তাদের যে যে একটা এথিক্স, সে এথিক্যাল কিন্তু একটা অবমূল্যায়ন হলো, তাদের এথিক্সটা নষ্ট হয়ে গেল। এবং এই এথিক্স যদি নষ্ট হয় একটা সাম্রাজ্যের, তাহলে কিন্তু ধীরে 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 তার পতন নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এই এথিক্সটা যখনই নষ্ট হয়ে গেল, তখন আমরা দেখছি যে আর আমরা আওরঙ্গজেবের পরে আর কোনো স্তম্ভ, পিরামিডিক্যাল স্তম্ভের প্রধান হিসাবে অন্য কোনো বলিষ্ঠ সম্রাটকে আর পায়নি। তখন কি হলো, এই যে মুঘল যে সাম্রাজ্যে যে কোর্ট, মুঘল রাজ দরবার, তারা হয়ে গেল সেখানে দুটো পার্টি ভাগ হয়ে গেল, এবং দে বিকেম দ্য কিং মেকার্স।
তারা কাউকে হত্যা করছে, হত্যা করে আরেকজনকে সিংহাসনে বসাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহান ঐতিহ্যটা দিয়ে মুঘল সাম্রাজ্য, মুঘল হিস্ট্রি শুরু হয়েছিল, তার মধ্যে যে অধঃপতন শুরু হলো, সেই অধঃপতনের যে সূত্র, সেই সূত্রের ধরেই কিন্তু কোম্পানি তার শক্তিকে প্রতিষ্ঠা করলো। তাহলে আমরা ইতিহাসকে একটা স্রোতের মতন দেখব, কোনোটাই কিন্তু একটা আরেকটার সঙ্গে তার মধ্যে কোনো আইসোলেশন থাকবে না। যখনই সেখানে দৌর্বল্য, আফগানদের দুর্বলতার সুযোগে মুঘলদের আগমন, মুঘলদের দুর্বলতার সুযোগে কোম্পানির আগমন, এবং চারিদিকে নানান ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গেল। আমরা নিজাম অফ হায়দ্রাবাদকে দেখলাম, আমরা বাংলায় দেখলাম, এবং সেভাবেই কিন্তু এই সূত্র ধরেই কিন্তু কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হলো। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি কিছুটা হলেও আপনাদের এই কিংশিপ অ্যাডমিনিস্ট্রেশন, মানসবদারি, জায়গিরদারি সিস্টেম সম্পর্কে তার যে সার মর্মটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। নমস্কার।